নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া আরও কিছু সত্যি ভৌতিক ও দৈবিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, অনেকদিন হয়ে গেল তোমাদের ঠাকুরের ঘটনা শোনাই না, কিন্তু অলৌকিক তো ভৌতিক, দৈবিক, অলৌকিক সব কিছু নিয়েই তৈরি। তাই আজকের এপিসোডে প্রথমে তোমাদের একটি ঠাকুরের ঘটনা শোনাবো। ভৌতিকও থাকবে, দৈবিকও থাকবে, যার যেটা পছন্দ। প্রথম যার ঘটনা শোনাবো ওর নাম দীপা দেবনাথ। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলি, নিত্য নতুন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। দাদা, আমি বারাসাত থেকে দীপা দেবনাথ আবারও তোমাকে একটা ঘটনা পাঠাচ্ছি। ঘটনাটা হলো বসিরহাট নেওড়া দিঘির ঘটনা। কয়েকশো বিঘা জমি নিয়ে দিঘিটা তৈরি হয়েছিল, কিন্তু এই দিঘিটার যে বয়স কত তা কেউ জানে না। কারা তৈরি করেছে, কেন তৈরি করেছে, তারও কোনো ইতিহাস জানা যায় না। এমনকি সরকার থেকেও অনেক বড় বড় অফিসার এসেছিলেন, তারাও গণনা করে দেখেছেন, কিন্তু সঠিক কোনো সিদ্ধান্ত কেউ নিতে পারেননি। এও ঘোষণা করা হয়েছিল যে যদি কেউ এই দিকের বয়স বা ইতিহাস বলতে পারেন, তবে তাকে সোনার পেন বা সোনার সূঁচ এমন কিছু উপহার দেওয়া হবে, কিন্তু কেউ সেটা বলতে পারেননি। সেখানকার যত বয়স্ক বুড়ো বুড়িরা ছিলেন তাদেরও সবার একই কথা, আমরা জন্ম থেকেই এটা এইরকমই দেখে আসছি। বাপ ঠাকুরদার মুখেও শুনেছি তাদেরও নাকি জন্মের আগে থেকে দিঘিটা। তবে দিঘিটা নিয়ে মানুষের এত মাথা ব্যথার কিছু কারণ ছিল, কারণ মানুষ মনে করত দিঘিটা খুবই জাগ্রত। একসময় মানুষ ভক্তি ভরে দিঘিটাকে পুজো করত। বাসি নোংরা জামা কাপড় কেউ ওই দিঘিতে কাচত না, ঘর মুছে কেউ সেই নেতাটুকু পর্যন্ত ওই জলে ধুতো না। একবার কয়েকশো জেনারেটর লাগিয়ে দিঘিতে জল সেচের কাজ করা হয়েছিল, কিন্তু হাজার চেষ্টা করেও দিঘির জল সেচে ফেলা যায়নি। এছাড়াও বিয়ে, থাওয়া বা কোনো শুভ অনুষ্ঠানে ওই দিঘিতে পান সুপুরি দিয়ে লোকে নিমন্ত্রণ করে আসত। আর তখনকার দিনে অনুষ্ঠান বাড়ি এখনকার মতো ছিল না যে বেছে বেছে জনা কয়েক লোক নিয়ে চুপি চুপি অনুষ্ঠান হয়। তখন পুরো এলাকা জুড়ে, পুরো গ্রাম জুড়ে লোক নিমন্ত্রিত থাকত। কিন্তু মানুষের সামর্থ্য তখন কম ছিল, তাই নাকি ওই দিঘি থেকে নৌকোয় করে অনুষ্ঠানের বাসনপত্র সব ভেসে উঠত। অনুষ্ঠান শেষে আবার সেগুলি দিঘির পাড়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে আসতে হতো। আপনা আপনি সেই বাসনগুলি আবারও জলের নিচে তলিয়ে যেত। কিন্তু একবার হয়েছিল কি, কে একজন বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য ঝিনুক বাটি না কি একটা জিনিস চুরি করেছিল। তারপর থেকে আর সেই বাসন উঠত না। তবে এমন ঘটনা যেহেতু অলৌকিকে এর আগেও শোনানো হয়েছে, তাই এই ঘটনাটা বলছি না, বলবো আমার দিদিমার সঙ্গে ঘটে যাওয়া একটা অবিশ্বাস্য ঘটনা। তবে দিঘির জলে মানুষ নোংরা কাজ না করলেও স্নান, খাওয়া, রান্না সব ওই জলেই করত, কারণ তখন তো টিউবওয়েল বা কোনো পানীয় জলে তেমন আলাদা কোনো ব্যবস্থা ছিল না। কাজেই ওই দিঘিটাই ছিল মানুষের একমাত্র ভরসা। তেমনই একদিন আমার দিদিমা ওই দিঘিতে স্নান করতে নেমেছিল। স্নান করে উঠে আসার সময় ওনার সঙ্গে একটা ঘটনা ঘটে। দিদিমার পায়ে হঠাৎ গোল শক্ত মতো কি একটা বাঁধল। তারপর দিদিমা ওটাকে পাথর ভেবে পা দিয়ে একটু সরিয়ে দিয়ে আবার উঠে এলো। কিন্তু পরদিনও আবারও সেই একই ঘটনা। সেদিনও স্নান করতে নেমে এক জায়গায়
আবারও সেই জিনিসটা দিদিমার পায়ে বাঁধলো। এদিনও দিদিমা পা দিয়ে ওটাকে ঠেলে কিছুটা সরিয়ে দিল। দিদিমা ভাবে, রোজ রোজ এটা আমারই পায়ে বাঁধে কেন? এত মানুষ স্নান করে, কই তাদের তো হয় না। আসলে কেন যে ওই জিনিসটা রোজ রোজ দিদিমার পায়ের কাছে আসছিল, দিদিমা তখন সেটা বুঝতে পারেনি। কিন্তু তৃতীয় দিন যখন স্নান করতে নেমে আবার সেই একই ঘটনা ঘটল, জিনিসটা ওনার পায়ে বাঁধল, তখন দিদিমা খুব বিরক্ত হলেন। ভাবেন যে তোর আজ এটাকে দূরে কোথাও ছুঁড়ে ফেলে দেব, রোজ রোজ পায়ে বাঁধে। এই ভেবে দিদিমা এরপর পাথরটাকে হাতে তোলে। তখন দেখে সেটা একটা নারায়ণ শিলা, শালিগ্রাম শিলা যাকে বলা হয়। দিদিমার নারায়ণ শিলার পরিচয় জ্ঞান ছিল, তাই উনি বুঝতে পেরেছিলেন। তখন তিনি আর ওটাকে ফেলতে পারলেন না। শিলাটাকে এরপর সঙ্গে করে উনি বাড়িতে নিয়ে এলেন। এনে সেটাকে ঠাকুর ঘরে ঠাকুরের আসনে রেখে দিলেন। পরে যখন এই ঘটনাটা জানাজানি হয়, তখন এক একজন এক এক রকম মত দিতে লাগে। কেউ বলে, এ তো নারায়ণ শিলা, মেয়েদের রাখতে নেই, মেয়েদের ধরতেও নেই, এতে আরো অমঙ্গল হবে। কেউ বা বলল, কোনো মন্দিরে রেখে আসো, একে বাড়িতে রেখো না, ছোঁয়া নাড়া লাগবে। কেউ বা আবার বলল, যেখানে পেয়েছিলে সেখানেই আবার দিয়ে এসো, রেখো না বাড়িতে। কিন্তু আমার দিদিমার মন কিছুতেই চাইছিল না সেটাকে নিজে থেকে আলাদা করতে। কিন্তু মেয়েদের যখন ছুতেই নেই, পুজো দিতে নেই, সবাই বারণ করছে, তাহলে বরং বাইরে তুলসী তলে এটাকে রেখে দিই। এই ভেবে দিদিমা শিলাটিকে তখন বাইরে তুলসী তলায় রেখে দিলেন। যতদিন সেটা ঘরে ঠাকুরের আসনে ছিল ততদিন কিছু হয়নি। কিন্তু যেদিন থেকে উনি সেটাকে বাইরে রেখে দিয়েছিলেন, সেদিন থেকেই ওনার জীবন পুরো ওষ্ঠাগত হয়ে যেতে লাগলো। যে দাদুর সঙ্গে দিদিমার কোনোদিনও কোনো ঝগড়া অশান্তি ছিল না, কিন্তু সেই দিন থেকে দাদু দিদিমার মধ্যে বিশাল অশান্তি বাঁধল। ধীরে ধীরে সেটা বাড়তে বাড়তে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যে দুজনেই একসময় আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। সেই মতো দাদু একদিন অশান্তি করে বাড়ি থেকে বেরিয়ে যায়। রেল লাইনের পথে এরপর হাঁটতে শুরু করে। আর উল্টো দিক থেকে তখন ঝড়ের গতিতে একটা ট্রেন ছুটে আসছিল। কিন্তু অনর্থ কিছু ঘটার আগেই দাদুর এক বন্ধু দাদুকে দেখতে পায়। তিনি তখন ছুটে গিয়ে দাদুকে আসন্ন মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনেন। আর একটু হলেই ওখানে দাদুর প্রাণ চলে যেতে পারত। এদিকে আবার দিদিমাও পরদিন বিষ টিস কিছু খাবে ঠিক করেছিল। কিন্তু এমন ঘটনা ঘটানোর আগেই ওনাকে বাঁচালেন স্বয়ং সেই শিলাটি। ওই দিন রাতেই দিদিমা ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে। কোনো একজন দিব্য পুরুষ তার স্বপ্নে উদয় হয়েছেন। বলছেন, আমি তো তোর ঘরে থাকতে এসেছিলাম রে, তোর হাতে পুজো নিতে চেয়েছিলাম, তাই তো বারবার তোর পায়ের কাছে সে লুটোপুটি খেতাম। কিন্তু তুই লোকের কথা শুনে আমায় তুলসী তলায় রেখে দিলি। আমায় ঘরে নিয়ে যা, আমায় পুজো দে, নয়তো সব শেষ হয়ে যাবে, তোর পুরো পরিবার তোর ধ্বংস হয়ে যাবে। নিয়ে যা আমায়, নিয়ে যা। তারপর দিদিমার ঘুম ভাঙতেই উঠে আগে জামা কাপড় বদলে ওই শিলাটাকে এনে আবারও ঠাকুরের আসনে রেখে দিলেন। তার কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন। আমি বুঝতে পারিনি প্রভু, তোমার ইঙ্গিত আমি বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর থেকে রোজ জল তুলসী দিয়ে ওই শিলাটার পুজো করা হতো। আশ্চর্যজনকভাবে এরপর থেকে বাড়ির পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে এলো। দাদু দিদিমার মধ্যে যে অশান্তি চলছিল তাও সব ঠিক হয়ে গেল।
আর কোনো অশান্তি, কোনো কোন্দল কিছুই হতো না। কিন্তু মাস 2 হলো আমার সেই দিদিমা মারা গেছেন, তাই এখনো কেউ ঠাকুর ঘরে যান না। না হলে তোমাকে সেই শিলামূর্তিটির ফটো পাঠাতাম, পরে কখনো সম্ভব হলে পাঠাবো। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। দিঘি দিয়ে যার শুরু, শিলা দিয়ে তার শেষ। খুবই চমৎকার ঘটনাটা। আর একটা জিনিসও কিন্তু লক্ষ্য করার মতো, আমরা মানুষেরা নানান ধরনের নিয়ম বিধিনিষেধ তৈরি করি, কিন্তু যিনি সর্বশক্তিমান, যিনি আসলেই ঈশ্বর, তার কাছে কিন্তু ভক্তিটুকুই আসল। তিনিই সিদ্ধান্ত নেন কার কাছ থেকে তিনি পুজো নেবেন, কার থেকে নেবেন না। আর সেই কারণেই যত নিয়ম শৃঙ্খলা বিধিনিষেধ ভেঙেও তার থেকে তিনি পুজো নেন। তো এবার চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে সমরেশ দাস। অসংখ্য ধন্যবাদ তোমাকেও ঘটনাটা শেয়ার করার জন্য। তবে দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে বলি, এমন ঘটনা যদি তোমাদেরও জানা থাকে আর তোমরা এখানে শেয়ার করতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে বলতে পারো। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। দাদা, আমি সমরেশ দাস, বাড়ি শিয়ালদা বেলেঘাটা। যে ঘটনাটা এখন তোমাকে বলবো, এটা আমি সংগ্রহ করেছি আমার বড় মাসির কাছ থেকে। ওনার বাড়ি সুভাষ গ্রাম। তো ঘটনাটা যখন ঘটে, আমার বড় মাসির বয়স তখন বেশি নয়, ওই 12 কি 13 বছর মতো। ওই সময় সূর্যপুরে আমার দাদুর একটি ব্যবসা ছিল, আবার ওখানেই আমাদের একটি আত্মীয় বাড়ি। সেখানেই সেবার একটি নিমন্ত্রণ ছিল দাদুর। বড় মাসিকে নিয়ে দাদু সেখানেই গিয়েছিলেন। তবে দাদু সময়টা ঠিক খেয়াল করেননি। খাওয়া দাওয়া সেরে গল্পজপ করে যখন উঠলেন, তখন প্রায় 1টা। হঠাৎ ঘড়ির দিকে নজর পড়তেই দাদু তো চমকে উঠলেন। ওরে, রাত 1টা বাজে তো রে, এরপর বাড়ি ফিরবো কখন? চল চল, শিগগির চল, আসিয়ে বলে দাদু বড় মাসিকে নিয়ে এরপর বেরিয়ে পড়লেন। আসার সময় কেউ কেউ দাদুকে মানা করেছিল, বলেছিল যে রাত যখন এতটাই হয়ে গিয়েছে, বাকি রাতটা এখানে কাটিয়ে যেতে। কিন্তু দাদু সে কথা শোনেননি। বড় মাসিকে সঙ্গে নিয়ে এরপর ফিরতে লাগেন। কিন্তু ফেরার পথেই নানান ধরনের ঘটনা ঘটে ওনাদের সঙ্গে। মাসিকে নিয়ে দাদু রেল লাইনের পাশে রাস্তাটা ধরে ফিরছিলেন। রাস্তাটা তখন একদম নির্জন। অত রাতে ওই অন্ধকারে কোনো জনমনীষী নেই। তারই মধ্যে দিয়ে দুজন হেঁটে চলেছেন। আর এখন আছে কিনা জানি না, তবে তখন সেখানে বহু পুরনো একটা খেজুর গাছ ছিল। যেমন বড় তার আকার, তেমনই তার আয়তন। এই খেজুর গাছটার পাশ দিয়ে আসার সময় ওনাদের একটা জিনিস নজরে পড়ে। ওই খেজুর গাছটার গোড়ায় একটা মাটির কলসি বসানো, তার উপর খই, মাংস আর একটা পাত্রে খানিকটা তাজা রক্ত। ওই দেখে দাদু কিছু একটা আন্দাজ করতে পারেন। মাসিকে তখন এই পাশ থেকে ওই পাশে নিয়ে হাঁটতে লাগলেন। মাসিরা তখন খেজুর গাছটা ছাড়িয়ে আরো কিছুটা এগিয়ে গেছে। হঠাৎ মাসি একবার পেছন ফিরে তাকালো। তাকাতেই দেখে খেজুর গাছটা আস্তে আস্তে লম্বা হচ্ছে, আর তার মাথার উপরে সাদা শাড়ি পরে পা ঝুলিয়ে কি একজন বসে আছে। ওই দেখে মাসি তো খুব ভয় পেয়ে যায়। দাদু তখন মাসিকে বলে, পেছনে থেকে কি দেখছিস, সামনে দেখ, হোঁচট খেয়ে পড়বি তো। কিন্তু মাসি পেছনের দিকে তাকিয়েই আছে। পেছনের দিকে তাকিয়ে তাকিয়ে সামনে হাঁটছে। দেখছে গাছটা আবারও আস্তে আস্তে ছোট হচ্ছে। এমন একটা অদ্ভুত দৃশ্য দেখে মাসি তখন দাদুকে ডেকে দেখালো, বাবা, ও বাবা, ওদিকে দেখো, পেছনে কিসব হচ্ছে।
কিন্তু দাদু পেছন করে তাকানোর আগেই আবারও সব স্বাভাবিক হয়ে গেল। কোথাও তখন কিছু নেই। দাদু বলেন, কোথায়? কিছুই তো নেই, সবই তো ঠিকঠাক। কি দেখছিস? চল চল, রেল লাইন পেরোলেই বাড়ি, তাড়াতাড়ি পা চালা। তো এরপর দুজনেই আবার জোর পায়ে হাঁটা শুরু করলো। কিছুটা যেতেই এরপর যখন তারা রাস্তা পার হবেন, তখন আরো একটা জিনিস ওনাদের চোখে পড়ল। এবার রেল লাইন ধরে একটি মাথাবিহীন খালি ধরকে ওনারা হেঁটে আসতে দেখলেন। হাত দুটো সামনের দিকে করে হেঁটে হেঁটে আসছে জিনিসটা। দাদু তখন মাসিকে নিয়ে একটু সাইড হয়ে দাঁড়ালেন, কারণ ওই জিনিসটা ছিল স্কন্ধ কাটা, বড়ই সাংঘাতিক। এরা রেল লাইনে গলা দিয়ে মারা যাওয়া লোকজন এই রকম ভূত হয়। মাসি তো তখন ভয়ে কেঁদে ফেলবে আর কি, আর দাদু সেটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মাসির মুখ চেপে ধরল, যাতে সে কোনো আওয়াজ না পায়। এরপর জিনিসটা একসময় আস্তে আস্তে ওনাদের সামনে দিয়ে ওইভাবেই হাতড়ে হাতড়ে বেরিয়ে গেল। তারপর দাদু আর মাসি জোর পায়ে হেঁটে এরপর রেল লাইনটা পার হয়ে গেলেন। বাড়িতে এসে সব ঘটনা এরপর বলল মাসি। সেই রাতে মাসির প্রচণ্ড জ্বরও এসেছিল। একই রাতে এতগুলো ঘটনা, সাক্ষী আমার দাদু, আমার বড় মাসি, দুজনেই। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এটা কিন্তু বেশ সাংঘাতিক এবং ভয়ের একটা ঘটনা। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে কমেন্ট পড়ার পালা। গত এপিসোডে জয়া বণিক লিখেছে, চলে এলাম তোমার সুন্দর গলায় সুন্দর উপস্থাপনা শুনতে। অজরনাথ লিখেছেন, আসলে কর্ম আর কর্মফল জন্ম জন্মান্তরে ভোগ করতে হয়। জলিদে লিখেছেন, এমন টাইপ ঘটনা আমার খুব ভালো লাগে দাদা। মনীষা কাকিমা লিখেছেন, খুব মনের মতো ঘটনা হয়েছে। শ্রাবন্তী ভট্টাচার্য লিখেছেন, অসাধারণ লাগলো ঘটনাটা, খুব শান্তি লাগছে যে পাপে লিপ্ত মা আর মেয়ে মরার আগে কিছুটা হলেও শাস্তি পেয়েছে, বাকিটা মরার পরে পাবে। দামিনী পাল লিখেছে, হিংসা জিনিসটা খুবই খারাপ। মিঠুন পাল লিখেছে, দাদা তোমার তুলনা হয় না, ভয়েসটা অ্যামেজিং, আই লাভ ইউ অমিতদা, আই লাইক ইউ। এছাড়াও কমেন্ট করেছ অঙ্কন মণ্ডল, সিংস্টার কবিতা, এমডি মঞ্জু, পিঙ্কি ঘোড়ই, মায়াদি, অর্পণ সাহা, অক্ষয় অধিকারী, মনীষা কাকিমা, রূপসী গাঙ্গুলি, গীতাদি, গোপাল, মৌসুমী মুখার্জি, শ্যাডো ওয়ারিয়র, মালবিকা, সরস্বতী হালদার, অমিয় দত্ত সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।